মেয়েরা সুস্থ আছো সবাই? আশা করছি। আমরা গত ক্লাসটাতে মানব শারীরতত্ত্ব, চলন ও অঙ্গ চালনা এই অধ্যায়টা নিয়েই আলোচনা করেছিলাম। আজকেও আমরা এই অধ্যায়টা দিয়ে আলোচনা করব। চলন ও অঙ্গ চালনা এই অধ্যায়ের পেশির গঠন ও কাজ নিয়ে আজকে আলোচনা করব। পেশি কথাটা যখন বলি, আমাদের দেহে সংকোচন প্রসারণ যখন আমরা করে থাকি, তখন সেখানে যে ধরনের কলা সহায়তা করে থাকে তাদেরকে আমরা পেশি বলে থাকি। পেশির উৎপত্তি এটা হয়ে থাকে ভ্রূণের মেসোডার্ম হতে। পেশির এই কলার ক্ষেত্রে বা টিস্যুর ক্ষেত্রে তাদের যে কোষগুলো থাকে সেগুলো সরু এবং লম্বা থাকে। সে কারণেই কিন্তু আমরা শব্দটা বলে ফেলি পেশিতন্তু অথবা পেশি ফাইবার। প্রতিটা পেশি কোষের ক্ষেত্রে নির্দিষ্ট তাদের একটা আবরণী থাকে, সেটাকে আমরা সার্কুলেমা বলি। সাইটোপ্লাজম, সার্কোপ্লাজম বলা হয়ে থাকে। আর প্রতিটা কোষের সার্কোপ্লাজমে কতগুলো সুতার মতো অংশ থাকে যাদেরকে মায়োফাইব্রিল বলা হয়। মায়োফাইব্রিলের গঠনে আমরা কিন্তু প্রোটিন উপাদান দেখে থাকি, অ্যাক্টিন ও মায়োসিন। এই দুই ধরনের প্রোটিনের সমন্বয় থেকে থাকে। পরবর্তীতে আমরা যখন পেশির ক্ষেত্রে তাদের প্রকারভেদ নিয়ে কথা বলছি, গঠন ও কাজের ভিত্তিতে আমরা পেশি কলাকে 3 ভাগে বিভক্ত করে থাকি। প্রথম আমি ঐচ্ছিক পেশির কথা বলবো। ঐচ্ছিক পেশির অপর নাম কিন্তু অমসৃণ পেশি অথবা রৈখিক পেশি বলা হয়, অথবা কঙ্কাল পেশি বলা হয়ে থাকে। অনেকগুলো নামই আমরা বলে থাকি ঐচ্ছিক পেশির ক্ষেত্রে। মেনলি ঐচ্ছিক কথাটাতে তোমরা সবাই পরিচিত। নিজের ইচ্ছা মতো আমরা যে সমস্ত অঙ্গগুলোকে সঞ্চালন করে থাকি সেখানে সহায়তা করে থাকে এই আমাদের ঐচ্ছিক পেশি। এই ঐচ্ছিক পেশির গঠনটাতে কোষগুলোকেও কিন্তু আমরা ফাইবার সদৃশ্য, মানে একদমই সুতার মতো তাদের গঠনটা হয়ে যায়। সে কারণে কিন্তু আমরা কোষগুলোকে নলাকার গঠনধারী বলে থাকি। আর প্রতিটা কোষে নিউক্লিয়াস থাকে অসংখ্য। সবগুলো পেশি কোষের ক্ষেত্রে আমরা তাদের গঠনটার কারণে তাদেরকে কিন্তু পেশিতন্তু বলে থাকি। ঐচ্ছিক পেশির ক্ষেত্রে যখন আমরা পেশি কোষটাকে দেখে থাকি, এই যে মাসল ফাইবারের ছবিটা দেখছো, এটার বাইরের দিকে যে আবরণটা থাকে সেটাকে কিন্তু আমরা বলি এন্ডোমাইসিয়াম। পরবর্তীতে দেখো কতগুলো পেশি কোষ, যেহেতু সুতার মতো গঠন বলছিলাম, তাদেরকে আমরা পেশিতন্তু বলে থাকি। কতগুলো পেশিতন্তু যখন একত্রিত হয় তখন তাদের এই বান্ডিল আকৃতির গঠনটাকে আমরা বলি ফেসিকুলাস। এই যে এখানে আমরা বান্ডিল আকৃতির গঠনটা দেখতেই পাচ্ছি। এই বান্ডিল আকৃতির গঠনটার চারিদিকে যে আবরণ থাকে এটাকে আমরা বলে থাকি পেরিমাইসিয়াম। এটা কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত। এভাবে দেখো অনেকগুলো আমাদের এই যে ফেসিকুলা, আমরা কিন্তু এককভাবে বলছিলাম ফেসিকুলাস, আর এই যে অনেকগুলো আমি ফেসিকুলাকে দেখছি একত্রিত হয়ে একটা বৃহৎ গঠন তৈরি করেছে। এটার বাইরের দিকে যে আবরণটা থাকে এই আবরণটাকে বলা হয় এপিমাইসিয়াম। এটাও কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত। কাজেই ঐচ্ছিক পেশির ক্ষেত্রে যখন আমরা সূক্ষ্ম গঠন দেখে থাকছি তখন কিন্তু আমরা পেশি কোষ থেকে আস্তে আস্তে তাদের বাহিরের দিকে যখন এসেছি তখন 3টা আবরণ আমরা দেখেছি। আমরা বলবো 3 স্তর বিশিষ্ট। কারণটা হলো, প্রথম আমি তোমাদের সাথে কথা বলছিলাম এন্ডোমাইসিয়াম এই শব্দটা নিয়ে, তারপর পেরিমাইসিয়াম, আর সবার শেষে কথাটা বলেছি এপিমাইসিয়াম। আমাদের ঐচ্ছিক পেশিগুলো যখন আমাদের অস্থির সাথে সংযুক্ত থাকে তখন এখানে টেন্ডন সহায়তা করে থাকে। টেন্ডনের সহায়তায় অস্থি সাথে আমাদের এই ঐচ্ছিক পেশির সমন্বয় থাকে। সে কারণে আমরা নিজের ইচ্ছা মতো সঞ্চালন করতে পারি অঙ্গগুলোকে। এটা পরবর্তী ক্লাসে আমরা পড়বো
একটু বলে রাখি, আমাদের হাতের সঞ্চালনের ক্ষেত্রে আমরা বাইসেপস আর ট্রাইসেপস পেশির সাথে পরিচিত। এই যে পেশিগুলোর কথা বলেছি, বাইসেপস বা ট্রাইসেপস, এগুলো আমাদের ঐচ্ছিক পেশি। তাহলে মেয়েরা ঐচ্ছিক পেশির গঠনটাতে আমাদের এই ছবিটা একটু শিখে রাখতে হবে। আর বাহ্যিকভাবে আমাদের যে ছবিটা দেওয়া থাকে নলাকার গঠন, বইয়ে দেখতেই পাবে, ওই ছবিটা একটু দেখে রেখো। পরবর্তীতে আমরা একটু দেখি ঐচ্ছিক পেশিকে দেখো আমরা রৈখিক পেশি যে বলে থাকি তার গঠনগত বৈশিষ্ট্যের জন্য। এই ছবিটার কথা আমি একটু আগে বলছিলাম যে আমাদের বইয়ে এই ছবিটা দেওয়া আছে। যদি কখনো বাহ্যিক গঠনের ছবি আসে তাহলে আমরা এই নলাকার গঠনের ছবিটাই দিয়ে থাকবো। তাহলে এখানটাতে রৈখিক পেশি বলার কারণটা দেখো, সার্কোপ্লাজমে আমরা সমান্তরাল ভাবে, এই যে সমান্তরাল ভাবে মায়োফাইব্রিলের বিন্যাস দেখতে পাচ্ছি। এই যে মায়োফাইব্রিল গুলো বিন্যস্ত আছে, মায়োফাইব্রিলের মধ্যে আবার আড়াআড়ি ভাবে যেগুলো আমরা অনুপ্রস্থ দাগের কথা বলে থাকি, এই দাগের বিন্যাস আছে। প্রতিটা মায়োফাইব্রিলের ক্ষেত্রে আমাদের এই যে সুতার মতো গঠন যাদের বলছি মায়োফাইব্রিল, তাদের মধ্যে তো আগেই বলা হয়েছে অ্যাক্টিন আর মায়োসিন ফিলামেন্ট আছে। এই অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্টের এই সমন্বয়কারী যে বিন্যাসটা থাকে সেটাকে কিন্তু আমরা সার্কোমিয়ার বলি। আর প্রতিটা কোষের মধ্যে আমাদের এই যে নিউক্লিয়াস গুলো বিন্যস্ত আছে, এ কারণে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কথাটা বলেছি। তাহলে এই ছবিটার জন্যই কিন্তু আমরা বুঝতে পারি যে ঐচ্ছিক পেশিকে আমরা কেন রৈখিক পেশি বলে থাকি, মায়োফাইব্রিলের এই সুস্পষ্ট বিন্যাসটা থেকে। এবার আমরা তাহলে পরবর্তী পেশির দিকে চলে যাচ্ছি। পরবর্তী পেশিকে আমরা অনৈচ্ছিক পেশি বলে থাকি, সেটাকে অরৈখিক পেশি, ভিসেরাল বা মসৃণ পেশি বলা হয়। এই আমাদের ইনভলান্টারি মাসেল যাকে বলেছি বা অনৈচ্ছিক পেশি যাকে বলেছি, এটার মেইন বৈশিষ্ট্যই হলো শব্দটা আমরা একটু পর আগেই বলেছিলাম অনৈচ্ছিক। তাহলে এটাতে আমাদের নিয়ন্ত্রণ নেই। এই পেশি যখন কাজ করে থাকে তখন তার বিন্যাস আমাদের এমন ভাবেই করা, সেটা হচ্ছে তোমরা বিন্যাসটার দিকে তাকিয়ে দেখো, এটা একটা মাকু আকৃতির গঠন, দুই প্রান্ত তাদের সরু আছে আর মাঝখানের অংশটা চৌড়া আছে, মেলে মাঝখানে তাদের ডিম্বাকার নিউক্লিয়াসের অবস্থা। আর সমস্ত গঠনটাতে ভেতরের তাদের যে সার্কোপ্লাজম থাকে, সার্কোপ্লাজমে অসংখ্য মায়োফাইব্রিল আছে, কিন্তু এখানে কোনো আড়াআড়ি দাগ নেই। এ কারণেই কিন্তু এটাকে আমরা অরৈখিক কথাটা বলেছি বা অনৈচ্ছিক কথাটা বলে থাকি। তাহলে এখন তাদের ক্ষেত্রে নিয়ন্ত্রণটা তাহলে কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে আমাদের স্নায়ু এই পেশিটার নিয়ন্ত্রণ করছে। এ কারণে এই পেশিটাকে যখন আমাদের দেহের বিভিন্ন অংশে দেখে থাকি তখন সেটা আমাদের, আমরা বলি এই পেশিটা আন্তর্যন্ত্রীয় অঙ্গের প্রাচীরে থাকে, মানে ভেতরের কিছু অঙ্গে তার বিন্যাস আছে। যেমন ধরো পৌষ্টিক নালীর কথা আমাদের মনে আছে, রক্তনালীর কথা মনে আছে, রেচন নালীর কথা মনে আছে, শ্বাসনালীর কথা বলে থাকি। এই যে আমি বিভিন্ন নালীগুলোর কথা বলেছি, এগুলোর যখন সঞ্চালন হয়ে থাকে, সংকোচন প্রসারণ হয়ে থাকে, তখন সেটাতে আমাদের সরাসরি নিয়ন্ত্রণ থাকে না। এ কারণেই এটাকে কিন্তু আমরা ভিসেরাল পেশিও বলে থাকি, কারণ আমাদের দেহের ভেতরের বিভিন্ন অংশে তাদের বিস্তার আছে। অনৈচ্ছিক পেশির এই যে বৈশিষ্ট্যগুলো আমাদের থাকে, এখানটাতে ঐচ্ছিক পেশির যে কম্পারিজন হয়েছে সেটা একটু খেয়াল রাখবে। গঠনগত দিক থেকেই তাদের কম্পারিজনটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এবার আমরা তৃতীয় পেশির দিকে চলে যাই। তৃতীয় পেশিকে আমরা হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি বলছি। হৃৎপেশি বা কার্ডিয়াক পেশির যখন কথা বলা হচ্ছে সেটা আমাদের হৃৎপিণ্ডের প্রাচীরে থাকে, অনেক আগে আমরা শিখেছি। হৃৎপিণ্ডের
অ্যাকচুয়ালি মধ্যবর্তী স্তর, যেটাকে আমরা মায়োকার্ডিয়াম বলি, এই স্তরটার গঠন হয়ে থাকে হৃৎপেশি দ্বারা। এই হৃৎপেশির ক্ষেত্রে কোষগুলোকে আমরা লম্বা শাখা প্রশাখা যুক্তই দেখে থাকি। গঠনের দিক থেকে এটা কিন্তু আমাদের অনেকটাই ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজের কথা যখন বলি তখন সেটা অনৈচ্ছিক পেশির মতো। এদের গঠনেও দেখো, আমাদের এই মায়োফাইব্রিল গুলো সার্কোপ্লাজমে বিন্যস্ত আছে, ঠিক আড়াআড়ি ভাবেও আমাদের কতগুলো বিন্যাস থাকে, যদিও খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তার কারণটা হচ্ছে এই পেশিটায় যে বিশেষ বৈশিষ্ট্য আছে, এই বিশেষ বৈশিষ্ট্যটাকেই হাইলাইট করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক কথাটা। এই ইন্টারক্যালেটেড ডিস্ক যখন আমরা বলে থাকি তখন বলা হয় যে পাশাপাশি যে কোষগুলো থাকে, এই পাশাপাশি কোষগুলোর সার্কুলেমা যখন মিলিত হয়ে যায় তখন এখানে একটা সংযোগকারী ডিস্কের গঠন আমরা দেখতে পাচ্ছি। এই সংযোগকারী ডিস্কের এই যে গঠনটা, এটাকে আমরা ইন্টারক্যালেটেড ডিস্ক বলি। আর তোমরা এদের গঠনটাতে দেখছো যে শাখান্বিত অবস্থা আছে, যেটা অন্য পেশিগুলোতে আমাদের ছিল না। এদের ক্ষেত্রেও কিন্তু প্রতিটা কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, তাদের অবস্থানটাও আমাদের অনৈচ্ছিক পেশির মতোই সেন্টারে থাকে, কেন্দ্রস্থলে হয়ে থাকে। আর সার্কোপ্লাজমে আমাদের সেই মায়োফাইব্রিল এই অংশগুলো তো বিন্যস্ত থাকবেই। আমরা কার্ডিয়াক পেশির কথা যখন বলি, কার্ডিয়াক পেশি আমাদের হৃৎপিণ্ডের অবিরাম সংকোচন প্রসারণ, এই প্রক্রিয়াটা আমরা রক্ত সংবহন অধ্যায়ে দেখে এসেছি। এই হৃৎপিণ্ডের অবিরাম সংকোচন প্রসারণ একটা ধারাবাহিকভাবে হয়ে থাকে, এটাই নিয়ন্ত্রণ করে থাকে আমাদের হৃৎপেশি। এটা কখনোই কিন্তু কাজ বন্ধ করে না, কন্টিনিউয়াস কাজটা হতে থাকে। সে কারণে আমরা হৃৎপিণ্ডের প্রত্যেকটা প্রকোষ্ঠে ধারাবাহিকভাবে রক্তের সঞ্চালন দেখেই থাকি। এভাবে আমাদের ৩ ধরনের পেশি, তাদের যে গঠন আছে আর কাজের অংশগুলো তোমরা পড়াশোনা করবে। আগামী ক্লাসে আমি পরবর্তী অংশ নিয়ে কথা বলবো তোমাদের সাথে। তবে একটা জিনিস আজকে একটু তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা এই অধ্যায়ের বোনস গুলো নিয়ে পড়াশোনা করেছি লাস্ট কয়েকটা ক্লাসে। তোমাদের ব্যবহারিক ক্লাসে আমরা বোনস গুলো দেখিয়ে থাকবো। আমরা যেহেতু এখন ঘরেই বসে আছি, কাজে প্র্যাকটিক্যাল এই শিটগুলো আমাদের একটু রেডি করে রাখতে হবে। সে কারণে মিস প্র্যাকটিক্যাল বইয়ের পেজ নাম্বারগুলো দিয়ে দিয়েছি। আর টোটাল আমাদের এই অধ্যায় থেকে আমরা যেই ধরনের প্র্যাকটিক্যাল করে থাকি 5টা শিট আমাদের রেডি করতে হবে। আমি যেভাবে তোমাদের লিখে দিয়েছি ঠিক সেভাবেই ছবিগুলো আঁকবে, আর যেখানটাতে বৈশিষ্ট্য লিখতে হয় বৈশিষ্ট্যগুলো লিখবো। অগ্রপথ যখন তুমি ছবিটা আঁকছো তখন তো আমাদের হিউমেরাস থেকে আমরা বেশ কয়েকটা অংশে গঠন এঁকে যাব, কন্টিনিউয়াস আঁকতে হবে। কাজে প্রতিটা অংশেরই বৈশিষ্ট্য লিখবে। পরবর্তীতেও আমরা যখন কশেরুকা অথবা পেক্টোরাল গার্ডেলের ছবিগুলো আঁকবো, সেখানেও বৈশিষ্ট্যগুলো পেক্টোরালের পেজটাতেই খেয়াল করে দেখো, উপরে কিন্তু তোমরা লিখবে পেক্টোরালের বৈশিষ্ট্য আর নিচে লিখবে প্যালভিকের গার্ডেলের বৈশিষ্ট্য। আর ছবি আঁকার সময় আমি লিখে দিয়েছি উপরে আঁকতে হবে আমাদের পেক্টোরাল আর নিচে হচ্ছে প্যালভিক। ঠিক আছে মেয়েরা, তাহলে আগামী ক্লাসে আবার আমাদের পরবর্তী অংশ নিয়ে আলোচনা হবে। তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।